আলোচ্য বিষয়ের মধ্যে চারটা দিক কি কি? শাখা, পরিচালনা, দায়িত্বশীল এবং ভূমিকা। কিন্তু আমাদের চারটা দিকই আসলে আলোচনার বিষয়বস্তু না। আলোচনার বিষয় হচ্ছে শেষেরটা, ভূমিকা। এই ভূমিকাটা বোঝার জন্য বাকি তিনটা বিষয় একটু ধারণা থাকা দরকার। এজন্য আমি খুব সংক্ষেপে একটু কথা বলবো। শাখা বলতে কি বোঝায়? শাখা কত প্রকার আমি আগেই বলেছি। শাখা এখানে যেটা বুঝাবে সেটা হচ্ছে সংগঠনের একটি অংশের নাম হচ্ছে শাখা, তাই তো? আরও অনেক প্রকার শাখা আছে, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। কেমন? কোনো ব্যাংকের শাখা মানে ব্যাংকের একটা অংশের নাম ব্যাংকের শাখা, এরকম বিভিন্ন ধরনের হতে পারে। একটা স্কুল মাদ্রাসার শাখা ওইরকম হতে পারে। কিন্তু আমাদের আলোচ্য বিষয়ের যে শাখা বলতে বুঝাবে সংগঠনের একটা অংশ বিশেষকে শাখা বুঝাবে। গঠনতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে ছাত্র মজলিসের এই শাখাগুলো হচ্ছে সদস্য শাখা, জেলা শাখা এবং সহযোগী সদস্য শাখা। তো আমাদের আলোচ্য বিষয় ছিল এই শাখা পরিচালনায় দায়িত্বশীলদের যে ভূমিকা। এই শাখার আইডেন্টিটি অথবা পরিচয় অনুযায়ী পরিচালনারও কিন্তু ধরন, প্রকৃতি এবং মানের পার্থক্য রয়েছে। কিছু আছে কমন, আর একটা অংশ আছে ভিন্ন ভিন্ন। সদস্য শাখায় যে বৈঠক হয় সেটা কিন্তু সহযোগী সদস্য শাখায় সেই ধরনের সব বৈঠক হয় না। সহযোগী সদস্য শাখায় যত প্রকার বৈঠক হয় কর্মী শাখায় সেই ধরনের সব বৈঠক হয় না। কর্মী শাখা যদিও আমাদের স্বীকৃত শাখা না, কিন্তু কর্মী শাখাও আমাদের সর্বস্তরের সাধারণ পর্যায়ের প্রাথমিক পর্যায়ের শাখা বলতে একটা শাখা আছে, কিন্তু এই শাখাগুলো মূল শাখার কোনো অধীনস্থ শাখা। তো এরপরে পরিচালনা। পরিচালনা বলতে একটা ব্যাপক বিষয়। এইখানে যেটা আমরা সংক্ষেপে বুঝবো সেটা হচ্ছে একজন দায়িত্বশীলের যে কর্তব্য বা করণীয় বা দায়িত্ব, এটাই হচ্ছে পরিচালনা। তা শাখা, পরিচালনা, এরপরে হচ্ছে দায়িত্বশীলদের ভূমিকা। দায়িত্বশীল কারা? আল্লাহর সৃষ্টি অনুযায়ী সকল মানুষ হচ্ছে দায়িত্বশীল। কেমন? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় ইসলাম বা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সকল মুসলমান হচ্ছেন দায়িত্বশীল। ছাত্র মজলিসের সংবিধান এবং কার্যপদ্ধতি অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত, সুনির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই হচ্ছেন দায়িত্বশীল। আমরা মানুষ, আমরা মুসলমান হিসাবে আমাদের আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে। মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, দেশের নাগরিক হিসাবে এই দায়িত্বগুলো আমাদের সকলের জন্য কম বেশি সামান্য ব্যতিক্রম ছাড়া বাকি সবই সমান। কিন্তু সংগঠনের পক্ষ থেকে সাংবিধানিকভাবে আমাদের উপরে যে দায়িত্ব বণ্টিত হয়েছে, এই দায়িত্বটার প্রকারভেদ আছে। প্রথম হচ্ছে এই দায়িত্বের একটা নির্দিষ্ট মেয়াদ আছে। ছাত্র মজলিসের সংবিধান অনুযায়ী এই দায়িত্বের মেয়াদ সর্বোচ্চ 1 বছর। এটা কখনো কখনো কমতেও পারে, কিন্তু ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদ ছাড়া এটা বাড়ার কোনো সম্ভাবনা সাংবিধানিকভাবে নেই। তাহলে মেয়াদটা হচ্ছে সর্বোচ্চ 1 বছর। এটা কমতেও পারে কোনো কারণে, সে কারণে আমরা এখানে আলোচনা করতে চাই না। এটা হচ্ছে একটা দায়িত্বশীলের মেয়াদগত বিষয়। এরপর শাখার ধরন, প্রকৃতি এবং দায়িত্বশীল ভাইদের সাংগঠনিক স্তর বা মান অনুযায়ী তার দায়িত্ব ভিন্ন ভিন্ন। একজন সহযোগী সদস্যের যে দায়িত্ব একজন কর্মীর সেই দায়িত্ব না। একজন সভাপতির যে দায়িত্ব একজন সেক্রেটারির সেই দায়িত্ব না। অনেক কিছুর মধ্যে মিল আছে, কিছু কমন দায়িত্ব আছে, কিন্তু গঠনতান্ত্রিকভাবে স্বীকৃত দায়িত্ব অনুযায়ী তার ভূমিকা, তার দায়িত্বের মান, কর্তব্য এগুলো ভিন্ন। আবার সাংগঠনিক মান অনুযায়ী, স্তর অনুযায়ীও তার এগুলোর ভিন্নতা রয়েছে। এই সব বিষয়ের মধ্যে আমরা আজকে যে আলোচনা করব সেই জিনিসগুলো হচ্ছে যেগুলো কমন, সকলের জন্য যে ভূমিকাটা জরুরি সেই কথাগুলো আমরা এখানে আলোচনা করব। এরপর সাংগঠনিক মান অথবা অন্যান্য কারণে যে ভিন্নতা রয়েছে সেগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আলোচনা হবে। আজকের এই বিষয়ের মধ্যে এটা আলোচনা হবে না। আমি বলছিলাম দায়িত্বশীল সম্পর্কে কথা। তো এরপরে হচ্ছে ভূমিকা।
ভূমিকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং ব্যাপক একটি বিষয়, কারণ দুনিয়ার সকল কাজে দায়িত্বশীলদের ভূমিকা এবং কর্তব্য করণের উপরই নির্ভর করে সেই কাজের সাফল্য বা ব্যর্থতা। একমত আপনারা? সুতরাং একথা বলার অপেক্ষা রাখবে না যে ছাত্র মজলিসের সংবিধানের আওতায় আমরা যে দায়িত্ব পালন করি, এই দায়িত্বের এক কথায় ফলাফল নির্ভর করবে তার দায়িত্বশীল ভাইদের ভূমিকার উপরে। সেই ভূমিকা যদি ইতিবাচক হয়, ফলাফল এক ধরনের হবে। আল্লাহ না করুন কোনো কারণে সেই ফলাফল যদি ভূমিকা যদি কাঙ্ক্ষিত না হয়, তাহলে তার ফলাফল হবে আর একভাবে। তাহলে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন দায়িত্বশীল হিসাবে, তাদের ভূমিকার উপরে মূলত নির্ভর করছে ছাত্র মজলিসের সামগ্রিক যে ফলাফল, তার ইতিবাচক দিকগুলো নির্ভর করছে এইখানে যে সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা উপস্থিত রয়েছেন, বা এই মানে আজকে অনিবার্য কারণে যারা আসতে পারে নাই, অর্থাৎ স্বীকৃত যে সমস্ত বা ঘোষিত যে সকল দায়িত্বশীল ভাইরা রয়েছেন, তাদের ভূমিকার উপরেই নির্ভর করছে সকল প্রকার ইতিবাচক বা নেতিবাচক ফলাফল। যদি আপনি আমি নেতিবাচক ভূমিকা রাখি, তাহলে ফলাফলটা কি হবে? নেতিবাচক বা খারাপ হবে। আর আমি যদি ইতিবাচক বা পজিটিভ ভূমিকা রাখি, তাহলে ফলাফলটাও ইতিবাচক বা কাঙ্ক্ষিত মানের হবে। সুতরাং আপনাদের মান, আপনাদের মর্যাদা, আপনাদের দায়িত্ব কিন্তু ছাত্র মজলিসের বর্তমান এবং ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আপনাদের উপলব্ধি করা আগে জরুরি। আর দায়িত্বশীলের ভূমিকাটা হবে মূলত প্রধান ভূমিকা, ভাইটাল রোল বা মৌলিক ভূমিকাটাই। সংগঠন বা শাখা পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা হবে মৌলিক বা ভাইটাল। সহযোগী, সাধারণ বা সাময়িক কোনো ভূমিকার দ্বারা যদি কোনো ভাই দায়িত্ব পালন করেন, তাহলে এর দ্বারা তার দায়িত্বের যে হক অথবা তার যে ভূমিকা রাখার কথা ছিল, সেটা আসলে হয় না। কখনো কখনো অনিবার্য কোনো কারণে কোনো ভাইয়ের পক্ষে যদি এটা কাঙ্ক্ষিত মানের দায়িত্ব পালন করা সম্ভব নাও হয়, তাহলে তখন তিনি তার দায়িত্বশীলকে বলবেন অথবা সহযোগীদেরকে বলবেন, যাতে করে কোনো অবস্থাতে কোনো সীমাবদ্ধতার কারণে বা কমতির কারণে সামগ্রিকভাবে সংগঠনের কোনো ক্ষতি না হয়, এটার ভিত্তিতে খেয়াল রাখতে হয়। ছাত্র মজলিসের বিশেষ করে সভাপতি পদে যারা দায়িত্ব পালন করেন, তাদেরকে শপথ গ্রহণ করতে হয়। তাহলে সংবিধান অনুযায়ী ছাত্র মজলিসের অধিকাংশ দায়িত্ব কিন্তু শপথপ্রাপ্ত দায়িত্ব। এর আগে সংবিধানের আলোকে সংগঠনের বিভিন্ন স্তর বিন্যাসে দেখা যায় যে প্রায় সকল দায়িত্বশীলদেরকেই আগে শপথ করতে হয় এক বা একাধিক। একজন সদস্য ভাইকে সদস্য হওয়ার সময় শপথ করতে হয়, তার আগেও তাকে সহযোগী সদস্য হওয়ার জন্য শপথ করতে হয়। তাহলে একজন সদস্য মানে যিনি দায়িত্ব পালন করেন, তাকে কমপক্ষে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করলে কমপক্ষে 3 বার শপথ করতে হয়, আর সভাপতি না হলে তাকে কমপক্ষে 2 বার শপথ করতে হয়। সহযোগী সদস্য হিসাবে যদি কেউ দায়িত্ব পালন করে, এভাবে বিভিন্ন জায়গায়, অর্থাৎ ছাত্র মজলিসের দায়িত্বের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এক বা একাধিক ক্ষেত্রে তাকে শপথ করে দায়িত্ব পালন করতে হয়। নির্দিষ্ট মেয়াদের দায়িত্বের বেলায় আমি আগেই বলেছি, মেয়াদটা সর্বোচ্চ 1 বছরের। এর আগে আরও সংগঠনের স্তর অনুযায়ী জনশক্তির মানে যখন শপথ করতে হয়, সেখানে মেয়াদহীন অথবা আজীবনের জন্য শপথ আছে। যখন কোনো সদস্য শপথ পড়েন বা সহযোগী সদস্য হিসাবে শপথ পড়েন, তখন কিন্তু সেই শপথের মধ্যে তার ঘোষিতভাবে তেমন কোনো মেয়াদ থাকে না। ট্রেডিশনালি তিনি ছাত্র না থাকলে তার এই সদস্যপদ থাকে না, অথবা অন্য কোনো কারণেও তার সদস্যপদ বা সহযোগী সদস্যপদ না থাকলে তার এই শপথ হয়তো থাকে না সাময়িকভাবে, কিন্তু প্রকৃতপক্ষে এটা যেহেতু একটি দিনই মানের শপথ, এটি একটি আদর্শিক শপথ, তাহলে প্রকৃতপক্ষে কিন্তু এই শপথ তার জীবনের শেষ পর্যন্তই থেকে যায় কোনো না কোনোভাবে। সেক্ষেত্রে সাময়িকভাবে তার দায়িত্বের পরিবর্তন হতে পারে, তার ছাত্র জীবনের অবসান ঘটতে পারে মানব জীবনের স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী, বয়সের কারণে বা অন্যান্য কারণে, কিন্তু তার এই যে শপথ, আল্লাহকে সাক্ষী রেখে তিনি যখন শপথ করেন, সেই শপথটা কিন্তু তার জীবনের শেষ পর্যন্ত থাকেন। সুতরাং স্বাভাবিকভাবে একজন দায়িত্বশীলের জন্য সংবিধানের আলোকে যে সমস্ত দায়িত্বের মেয়াদ থাকে, তার বাইরে কিন্তু সহযোগী সদস্য এবং সদস্য হিসাবে কোনো ভাই যদি দায়িত্ব পালন করেন, তাহলে কিন্তু তার পাশে
তার জীবনের শেষ দিন পর্যন্ত একটা শপথ তার উপরে কার্যকর থাকে। সুতরাং আজকে যারা এখানে অনেকেই হাত তুলেছেন যে আমরা কি বলছিলাম যেন উচ্চমানের বা ঊর্ধ্বমানের লোক, তাদের এই স্বীকৃত মান কিন্তু গ্রহণ করার জন্য আপনাদেরকে শপথের বেলায় সজাগ থাকতে হবে। সুতরাং যখন কোনো শপথপ্রাপ্ত দায়িত্বশীলরা তার শপথের আলোকে শাখা পরিচালনায় ভূমিকা রাখে, তখন তার পক্ষে যত ইতিবাচক বা ভালো ভূমিকা রাখা সম্ভব হয়। কিন্তু তখন যদি কোনো কারণে তিনি যদি শপথ ভুলে গিয়ে অথবা শপথের বাইরে গিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করে, তখন তার পক্ষে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত মানের ভূমিকা অথবা দায়িত্ব পালন করা সম্ভব হয় না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ইতিমধ্যে সাংগঠনিক স্তরে সহযোগী সদস্য অথবা সদস্য হিসাবে শপথ করেছেন, তারা অবশ্যই মনে রাখবেন আপনার উপর 1 বছরের জন্য 6 মাসের জন্য সভাপতি, সেক্রেটারি অথবা অন্য কোনো কারণে ঘোষিত দায়িত্ব যাই থাক না কেন, কিন্তু আপনার শপথের আলোকে আপনার যতদিন ছাত্রত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত এক পর্যায়ে, যতক্ষণ পর্যন্ত আপনি ছাত্র মজলিসের সাংগঠনিক আওতায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এক ধরনের ভূমিকা রাখতে হবে। এর বাইরে গিয়ে আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত আর এক ধরনের ভূমিকা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, শাখা পরিচালনার দায়িত্বশীলদের ভূমিকা আগেই বলেছি আমি, মৌলিক এবং ভাইটাল। প্রধানত 2 ধরনের ভূমিকা একজন দায়িত্বশীল ভাইকে রাখতে হয়। প্রথম হচ্ছে তার কিছু ব্যক্তিগত ভূমিকা থাকে, যেটা তিনিই করতে পারেন, তার দায়িত্বের আলোকে অন্য কোনো ব্যক্তি করেন না। আর একটা হচ্ছে সামষ্টিক অথবা সাংগঠনিক ভূমিকা, যেটা সবাই মিলে অথবা সাংগঠনিকভাবে করতে হয়। এই দুইটার যখন সমন্বয় ঘটে তখনই আসলে কাঙ্ক্ষিত মানের ভূমিকা রাখা সম্ভব হয় এবং তার দ্বারা যথাযথ কাঙ্ক্ষিত ফল আমাদের জন্য আসে। ব্যক্তিগত পর্যায়ে একজন দায়িত্বশীল ভাইকে যে সমস্ত ভূমিকা রাখতে হয় তা হচ্ছে, প্রথম, তিনি যে দায়িত্ব পালন করেন অথবা যে দায়িত্ব প্রাপ্ত হন, এই দায়িত্বটা তাকে বুঝে নিতে হয়। যেমন আপনি সভাপতি অথবা সেক্রেটারি আছেন, এই দায়িত্বটা আপনাকে প্রথম বুঝে নিতে হবে। আমরা অনেকেই মনে করি আমি সদস্য মানুষ, আমি সহযোগী সদস্য মানুষ, অনেকদিন ছাত্র মজলিস করি, আমি কি দায়িত্ব বুঝি না? বুঝি। তারপরেও ঘোষিত দায়িত্বটা আবার নতুন করে বুঝতে হয়। কারণ আপনি হয়তো সদস্য হিসেবে আগে দায়িত্ব পালন করছেন বাইতুল মালের, এখন দায়িত্ব পেয়েছেন সাধারণ সম্পাদকের। আগে দায়িত্ব পালন করছেন আপনি অফিসের, এখন দায়িত্ব পালন করছেন আপনি সভাপতি হিসাবে। আগে দায়িত্ব পালন করছেন এক শাখায়, এখন দায়িত্ব পালন করছেন আর এক শাখায়। আগে দায়িত্ব পালন করছেন জেলা শাখায়, আগে দায়িত্ব পালন করছেন আপনি সহযোগী সদস্য শাখায়। তাহলে এই যখন আপনি আগেও হয়তো সভাপতি ছিলেন, কিন্তু আগের শাখা আর বর্তমান শাখা এক নাও হতে পারে। সদস্য হিসাবে আপনার অথবা সহযোগী সদস্য হিসাবে আপনার দায়িত্বের পরিবর্তন ঘটার সাথে সাথে নির্দিষ্ট মেয়াদের জন্য আমি যে দায়িত্বপ্রাপ্ত হব, এই দায়িত্বটা প্রথম আপনাকে বুঝে নিতে হবে। বুঝে নেওয়ার ক্ষেত্রে কয়েকটা ব্যবস্থা আছে। প্রথম হচ্ছে, আপনার আগে যিনি এই জায়গায় দায়িত্ব পালন করছেন তার কাছ থেকে আপনি বুঝে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে, আরও চতুর্পাশে যারা দায়িত্ব আছেন তাদের থেকে আপনি বুঝে নেবেন। তৃতীয়ত হচ্ছে, আপনার ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে আপনি বুঝে নেবেন। চতুর্থ হচ্ছে, সাংগঠনিক কাগজপত্র থাকে না শাখায়, এই কাগজপত্র দেখে বিভিন্ন তথ্যাদি নিয়ে আপনি আপনার দায়িত্বটা বুঝে নেবেন। তাহলে দায়িত্ব বুঝে নেওয়ার ক্ষেত্রে রিলেটেড জায়গা হচ্ছে, আপনার আগে যিনি দায়িত্ব পালন করছেন তিনি, আপনার চতুর্পাশে যারা আছে তারা, ঊর্ধ্বতন সংগঠন এবং সংগঠনের যে সমস্ত ডকুমেন্টারি অফিসিয়াল কাগজপত্র আছে এর মধ্য থেকে বোঝা। আমাদের মধ্যে অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় যে আমি তো সভাপতি হইলাম, আমি কিচ্ছু বুঝে পাই নাই, এরকম একটা অভিযোগ খুব সহজে শোনা যায়। তো এক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আপনিও তো এই শাখায় আগে ছিলেন, সভাপতি ছিলেন না, অন্য কোনো না কোনো থাকায় তো ছিলেন। এক, আপনার আগে যিনি দায়িত্ব পালন করলেন তিনি হঠাৎ করে কোথায় চলে গেলেন যে আপনি তারা খুঁজেই পাচ্ছেন না, কেমন? তো এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। কখনো কখনো দুই একজনকে এমনও দেখা যায় যে খুব ক্ষেত্র বিশেষে, সামান্য এটা উদাহরণ হওয়া ঠিক না, যে আসলেই কখনো কখনো কাউকে পাওয়া যায় না। তো এটা যাতে কোনো অবস্থায় না ঘটে, সেক্ষেত্রে আমাদেরও একটা দায়িত্ব আছে। যারা আজকে দায়িত্বপ্রাপ্ত হইলাম তারাও কিন্তু আগে কোনো দায়িত্বশীল ছিলাম না। তাহলে আজকে সেইখানে যিনি দায়িত্বশীল তাকেও তো বুঝিয়ে দেওয়া আসার দায়িত্ব আমার। তাহলে এটাও কিন্তু একটা দায়িত্ব, আপনি আপনার আগের দায়িত্ব বুঝিয়ে দেবেন এবং নতুন দায়িত্ব বুঝিয়ে নেবেন। এই বুঝিয়ে দেয়া এবং বুঝিয়ে নেওয়ার ক্ষেত্রে যদি ব্যক্তিগত কোনো সীমাবদ্ধতা ত্রুটি থাকে, তাহলে ভূমিকা রাখার ক্ষেত্রে প্রথম অন্তরা হিসাবে এটা কাজ করে।
কারণ একটা দীর্ঘ সময় যাবে, আপনি দায়িত্ব বুঝবেন না কিন্তু কাজ করতে থাকবেন, না বুঝে করা বুঝে করার মধ্যে পার্থক্য হয় না? সুতরাং আপনার ভূমিকার মধ্যে ওই ধরনের পার্থক্য হবে। আবার বুঝিয়ে না দেওয়ার কারণে আপনার দায়িত্বশীলের ভূমিকা হিসাবে একটা দায়িত্বহীন কাজ হবে। কোনো দায়িত্বশীল ভাইয়ের দায়িত্ব হচ্ছে তিনি যখন দায়িত্বে থাকবেন তিনি দায়িত্ব বুঝে নেবেন, যখন দায়িত্বে থাকবেন না যত তাড়াতাড়ি সম্ভব এটা তাড়াতাড়ি বুঝিয়ে দেবেন। এক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যেটা কাঙ্ক্ষিত না। তা হচ্ছে প্রথম হচ্ছে যে অনেকে দেন না, আবার দিতে গিয়ে দীর্ঘসূত্রিতার পরিচয় দেন, সময় নেন। আজকে একটা খাতা দেন, কালকে একটা রিপোর্ট দেন, পরের দিন বাইতুল মালের হিসাব দেন, আমার এই কাজ আছে ওই কাজ আছে, এই করে টরে দায়িত্ব বুঝিয়ে দিতে দিতে একটা দীর্ঘ সময় নেন। তাহলে দায়িত্ব বুঝিয়ে দিতেও যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া উচিত, বুঝিয়ে নেওয়ার ক্ষেত্রেও যত তাড়াতাড়ি সম্ভব বুঝিয়ে দেওয়া উচিত। খেয়াল থাকবে তো? আলহামদুলিল্লাহ। এরপরে ব্যক্তিগত ভূমিকা দ্বিতীয়টি হচ্ছে একজন দায়িত্বশীলের জন্য, তা হচ্ছে তাকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। আপনি 1 বছর যাবৎ যে কাজটি করবেন এটার জন্য আপনার একটা প্রস্তুতি লাগে। এটার আনুষ্ঠানিক দিক কোনো রূপ নাই, মডেল নাই যে এটা বুঝলে বোঝা যাবে যে আপনি দায়িত্বের প্রস্তুতি নিচ্ছেন। এটার জন্য কিছু মানসিক প্রস্তুতি আছে, কিছু বৈষয়িক প্রস্তুতি আছে এবং কিছু তথ্যগত প্রস্তুতি আছে। মানসিক প্রস্তুতি হচ্ছে যে আপনি এই দায়িত্বটা, যে দায়িত্বটা আপনাকে দেওয়া হয়েছে অথবা আপনি দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, এই দায়িত্বটা আপনি পালন করবেন। অনেকে আছেন যে না এই কাজটা আসলে করবো না, দিছে কি করা যাবে, এখন বলাও যায় না, চুপচাপ থাকেন, নীরবে কাটান। কাটাতে কাটাতে এক সময় দেখা গেছে যে আর সময় নাই পালন করা। এই জন্য দয়া করে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এবার কেউ নীরবে কাটাবেন না। প্রথম হচ্ছে যে দায়িত্ব পালনের জন্য আপনি ইচ্ছা পোষণ করবেন। ইচ্ছা পোষণ বলতে পথ চেয়ে নেবেন না, কিন্তু আপনার উপর দায়িত্ব এসে গেলে সেটা পালনের জন্য আপনাকে প্রথম আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনার ভাইদের সহযোগিতা নিয়ে, কেন্দ্রীয় সংগঠনের পরামর্শ এবং সহযোগীদের নিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী এটা পালনের আপনি চেষ্টা করবেন, এই ইচ্ছাটুকুও করবেন। এবং এইটা করার জন্য আপনাকে যে সমস্ত প্রস্তুতিমূলক কাজ নিতে হবে তা হচ্ছে একটা ব্যক্তিগত প্রস্তুতি লাগবে। তা হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে রাজশাহী জেলায়, আপনার বাড়ি হচ্ছে নাটোর জেলায় অথবা চাঁপাইনবাবগঞ্জ জেলায়, আশেপাশেই তো, কোথায় বাড়ি? পুঠিয়া উপজেলায়। তো এখন রাজশাহী জেলার প্রথম চেষ্টা করতে হবে আপনার যেই ভৌগোলিক ক্ষেত্রে দায়িত্ব, এই সীমানার মধ্যে আপনাকে অবস্থান করা, সীমানার মধ্যে আবার সীমানার কেন্দ্রে থাকার চেষ্টা করতে হবে। আপনি রাজশাহী জেলায় দায়িত্ব পালন করেন, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে সেই জেলার বা সেই শহরের কেন্দ্রবিন্দুতে আপনাকে অবস্থান করা। কোনো কারণে না পারলেও অন্তত ওই সীমানার মধ্যে থাকা, কেমন, যত তাড়াতাড়ি সম্ভব। প্রতিষ্ঠানগত কারণে, বিভিন্ন কারণে হয়তো কেন্দ্রে নাও হইতে পারে। কেমন, আপনি রাজশাহীর বড় মাদ্রাসার ছাত্র নাই আর এক মাদ্রাসার ছাত্র হইতে পারেন, তখন কি করবেন? ওই মাদ্রাসা তো আর ফেলে আসবেন না। তো এই জন্য আপনাকে প্রস্তুতির জন্য ব্যক্তিগতভাবে ওই ভৌগোলিক এরিয়ার মধ্যে এবং কেন্দ্রে অবস্থান করার চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি এবং যত কেন্দ্রে সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে ওখানকার দায়িত্ব পালনের জন্য ওখানকার জনশক্তি কি, পরিকল্পনা কি, আগে কি ছিল না ছিল, এই সমস্ত তথ্য, এখানে সুদী কয়জন আছে, এখানকার আয় কি, ব্যয় কি, কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা কি, কেন্দ্রীয় বার্ষিক পরিকল্পনা কি, শাখার আগের পরিকল্পনা কি ছিল, আগে কোন দায়িত্বশীলের কি দায়িত্ব ছিল, কেমন, এই সব বিষয়ে আপনাকে জেনে একটা প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ দায়িত্ব পালন করতে হলে তো আরও মানুষকে নিয়ে দায়িত্ব পালন করতে হয়। এই সকলের সম্পর্কে একটা ধারণা, আপনার চতুর্পাশে যে সমস্ত ভাইরা আছেন তারা কোন মানের, সাংগঠনিক মান, ব্যক্তিগত মান, পড়াশোনার মান, পারিবারিক অবস্থান, এই সব, অর্থাৎ শাখার সকল জনশক্তি সম্পর্কে, সংগঠনের কাজ সম্পর্কে, পরিকল্পনা সম্পর্কে একটা ধারণা নিয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং এর আলোকে আপনাকে একটা পরিকল্পনা করতে হবে। প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু দ্রুত করার চেষ্টা করছি। প্রথম বলছিলাম একজন দায়িত্বশীলের ভূমিকা দুই পর্যায়ে, একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে আর একটা সাংগঠনিক পর্যায়ে বা সামষ্টিক পর্যায়ে। ব্যক্তিগত পর্যায়ে বলেছিলাম 2 প্রকার, আর সাংগঠনিক পর্যায়ে অনেকগুলো আছে, আমি একটু ধারাবাহিকভাবে বলে যাই। তার মধ্যে প্রথম হচ্ছে দায়িত্বশীলের ভূমিকা পালন করার জন্য আবার একটা দায়িত্বশীল নির্বাচন করতে হয়। সেটা কিভাবে? সেইটা হচ্ছে আপনি যেখানে দায়িত্ব পালন করবেন আরও তো দায়িত্বশীল লাগবে, যেটাকে কর্মবন্টন বলে। ভূমিকার জন্য যে জিনিসটা মূলত আমরা সর্বস্তরে দায়িত্বশীল নির্বাচন করাই হচ্ছে আমাদের কোনো সাংগঠনিক বা শাখা পরিচালনার জন্য প্রথম কাজ। শাখা পরিচালনার প্রথম কাজ হচ্ছে শাখার যত জনশক্তি আছে সকলের মধ্যে দায়িত্ব বন্টন করতে হবে। সেক্ষেত্রে প্রথম সভাপতি, সাধারণ সম্পাদক, এই দায়িত্বশীলগুলো নির্বাচন করতে হয়। দায়িত্বশীল নির্বাচনের জন্য
ছাত্র মজলিসের সংবিধানের 17 খ ধারায় দায়িত্বশীল নির্বাচনের শর্ত সম্পর্কে বলা আছে। দায়িত্বশীল নির্বাচনের শর্ত বলতে নির্বাচনের প্রক্রিয়া না, নির্বাচিত মানে দায়িত্বশীলের মানের ব্যাপারে কিছু শর্ত বলা আছে, বৈশিষ্ট্যের কথা বলা আছে। সেখানে বলা আছে, আমার যতটুকু মনে পড়ে, একজন ব্যক্তির আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার আনুগত্য বা ঈমান, তার আদর্শিক জ্ঞান, কেমন, এরপর তার সাংগঠনিক প্রজ্ঞা, তার উদ্ভাবনী ও বিশ্লেষণী শক্তি, আমানতদারি, এবং শেষে বলা হয়েছে যে পদের প্রতি লোভহীনতার দিকে অবশ্যই নজর রাখতে হবে। তাহলে শেষটা হচ্ছে কোনো দায়িত্বের জন্য প্রত্যাশা বা লোভ থাকা ইসলামী বিধানে ছাত্র মজলিসের সংবিধান অনুযায়ী অযোগ্যতা। কেমন, এরপরে আর যে উদ্ভাবনী বিশ্লেষণী শক্তি, কর্মের কেমন দৃঢ়তা, অনর মনোবল, আমানতদারি, এই বিষয়গুলো মানে আমরা দায়িত্বশীল নির্বাচনের জন্য লক্ষ্য রাখবো। তো লক্ষ্য রাখতে গেলে এই জিনিসগুলো পাবো কোথায়? কারোর মধ্যে পাইতে হবে তো। তখন না 5 জনের মধ্যে আপনি দায়িত্বশীল নির্বাচন করবেন, এই 5 জনের মধ্যে খুঁজবেন তো সেই 5 জনের আপনিও তো একজন, আমিও তো একজন। তাহলে প্রথম শর্ত হচ্ছে একজন দায়িত্বশীলকে সাংগঠনিক ভূমিকা রাখার জন্য দায়িত্বশীল হিসাবে আপনি কাউকে দায়িত্বশীল নির্বাচন করলে সংবিধানের 17 খ অনুযায়ী যে সমস্ত শর্ত লক্ষ্য রাখে তাকে আপনি দায়িত্বশীল নির্বাচন করতেন, সেই শর্তগুলো আগে আপনি অর্জন করবেন। এবং এই শর্তগুলোর অধিকাংশ যখন আপনার পক্ষে অর্জন করা সম্ভব, তখনই আপনার পক্ষে শাখা পরিচালনায় দায়িত্বশীলের কাঙ্ক্ষিত ভূমিকা রাখা সম্ভব হবে। তা না হলে আপনি যতই দৌড়দৌড়ি করেন, যতই চেষ্টা করেন না কেন, আপনার মধ্যে যদি দায়িত্বশীলের মান সম্পন্ন শর্তাবলী বা গুণাবলী না থাকে, তাহলে আপনার পক্ষে ভূমিকা রাখা সম্ভব না। শাখা পরিচালনায় একজন দায়িত্বশীলকে সর্বাগ্রে দায়িত্বশীলের গুণাবলী নিজে অর্জন করতে হবে, এবং এই গুণাবলী আপনার পরিচালনার অর্ধেক কাজ করে দেবে। কেমন, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কর্ম বন্টন করতে হবে। একজন দায়িত্বশীলকে আপনার ওই শাখায় যত জনশক্তি আছে, সেটা সদস্য হোক, সহযোগী সদস্য হোক, কর্মী হোক, এই সর্বস্তরে যাতে আপনি জেলা সভাপতি হিসেবে কর্মীর দায়িত্ব দিবেন না, কিন্তু আপনার অধীনস্থ উপজেলায় যে সহযোগী সদস্য শাখা আছে, সেই শাখা তো উপশাখার কর্মীদের দায়িত্ব দেবে। অর্থাৎ ছাত্র মজলিসের কোনো মানুষ কর্মী হয়ে যাওয়া মানে হচ্ছে তার কোনো না কোনো দায়িত্ব থাকবে। আমি আগেই বলেছি, কমন যে দায়িত্ব আছে সদস্য হিসাবে, সহযোগী সদস্য হিসাবে, কর্মী হিসাবে, এ দায়িত্ব তো থাকবেই তাকে। কর্মীর কয়েকটা কাজ করতে হয় না, শর্ত, সহযোগী সদস্যের শর্ত আছে, এগুলো তো তিনি করবেনই। এরপরও প্রতি সেশনের জন্য, প্রত্যেক জনশক্তির জন্য ঘোষিত একটা দায়িত্ব থাকবে। তিনি কি কর্মী শাখার সভাপতি, তিনি কি সহযোগী সদস্য শাখার সেক্রেটারি, না বাইতুল মাল সম্পাদক, নাকি? অর্থাৎ আপনি যদি শাখা পরিচালনা করতে চান, তাহলে সকল জনশক্তির উপরে দায়িত্ব অর্পণ করতে হবে, তাকে দায়িত্ব দিতে হবে। দুঃখজনক হলেও সত্য, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সব জনশক্তির উপরে ঘোষিত দায়িত্ব থাকে না, বা একবার একটা ঘোষণা থাকে, এটাই অনেক দিন চলে। কোনো অবস্থাতেই নির্দিষ্ট মেয়াদের পর পুরনো দায়িত্ব যদি আবারও দেন, তখনও বলবেন যে আপনার 20-21 সেশনে আপনার এই দায়িত্ব ছিল, বা 21-22 সেশনে এই দায়িত্ব, 22-23 সেশনে আর এক দায়িত্ব, 23-24 সেশনে আর এক দায়িত্ব। প্রতি সেশনের পরপরই ওই একই দায়িত্ব যদি থাকে, তাহলে অন্তত সেশনটা ঘুরেই আবার নতুন করে বলতে হবে। সংগঠনের যে সিস্টেম, সেই সিস্টেমে দিতে হবে। অর্থাৎ দায়িত্বশীলকে শাখা পরিচালনায় ভূমিকা হচ্ছে তার অধীনস্থ বা শাখারভুক্ত সকল জনশক্তিকে দায়িত্ব দিতে হবে, এরপরে সেটা তত্ত্বাবধান করতে হবে, যেটাকে আমরা কর্মবন্টন বা তত্ত্বাবধান বলে থাকি। এর পরের কাজ হচ্ছে পরিকল্পনা করা, শাখার পরিকল্পনা। পরিকল্পনা 2 প্রকার, আমি আগেই বলেছিলাম, একটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যাবে। এ পর্যায়ে যে পরিকল্পনাটা, সেটা হবে শাখার পরিকল্পনা। একটি মজবুত ও গতিশীল সংগঠনের জন্য বৈশিষ্ট্য হচ্ছে তাকে পরিকল্পনা করতে হবে। এরপরে হচ্ছে তাকে লক্ষ্য রাখতে হবে আপনাদের কার্যপ্রণালীর মধ্যে আছে পরিকল্পনা গ্রহণের কী কী শর্ত আছে, এবং আপনাদের কার্যপ্রণালীর মধ্যে পরিকল্পনা গ্রহণের জন্য সুনির্দিষ্ট ফর্ম আছে না? ফর্ম দেখেন না এমন কেউ আছেন? দেখছেন কারা কারা? হাত তুলেন। যারা দেখেন নাই তখনও হাত তুলেন নাই, যারা দেখছেন তখনও হাত তুলেন নাই, তারা কোথায় আছেন? এই ফর্মটা সবাই যারা দায়িত্ব পালন করেন মাঝে মাঝে স্মরণ করবেন, এবং এর আলোকে শাখার যত পরিকল্পনা এটার আলোকে করবেন। সুষ্ঠু তত্ত্বাবধানের জন্য আপনাকে যে সমস্ত কাজ করতে হয়, তাহলে নিয়মিত সভা করতে হয়। আপনি যে মানের শাখা, জেলা শাখা হলে সেখানে নিয়মিত দায়িত্বশীল বৈঠক, নির্বাহী বৈঠক, এগুলো সহযোগী সদস্য শাখা হলে সেখানে সহযোগী সদস্য বৈঠক, অন্যান্য বৈঠক, এগুলো কার্যপ্রণালীর মধ্যে উল্লেখ আছে। এই বৈঠকগুলো শাখা পরিচালনায় দায়িত্বশীলের ভূমিকা সামষ্টিক এবং সাংগঠনিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে
নিয়মিত বৈঠক করা এবং মানসম্পন্নভাবে বৈঠক করা। এরপরে জনশক্তির মান সংরক্ষণ এবং উন্নয়ন করা। একবার সদস্য হয়ে গেলে তিনি আজীবন এই মানে থাকবেন, সহযোগী সদস্য হয়ে গেলে তিনি আজীবন সেই মানে থাকবেন, এটা আশা করা যায় না। তাকে সেই মানে টিকিয়ে রাখার জন্য কিছু সাংগঠনিক এবং ব্যক্তিগত কিছু আমল করতে হয়, কিছু কার্যক্রম করতে হয়। সেই কার্যক্রমের মধ্যে দিয়ে একজন সদস্যকে, একজন সহযোগী সদস্যকে, একজন কর্মীকে প্রথম সেই মানে রাখতে হবে। এরপরে শাখার দায়িত্বশীলের দায়িত্ব হচ্ছে শাখা পরিচালনার জন্য, তাদের মান উন্নয়নের জন্য, একজন সদস্যকে আরও উন্নত মানে পৌঁছার জন্য, সহযোগী সদস্যকে উন্নত মানে পৌঁছার জন্য এই ভূমিকাটা শাখা পরিচালনায় দায়িত্বশীলদেরকে রাখতে হবে। এরপরে শাখা পরিচালনা করতে গিয়ে টাকা পয়সার দরকার হয়। এই টাকা পয়সার যে ব্যবস্থাপনা, এটাকে ছাত্র মজলিসের মধ্যে কি বলা হয়? এটাকে বায়তুল মাল। শাখা পরিচালনায় দায়িত্বশীলদেরকে যথাযথ অর্থ সংস্থান বা বায়তুল মালের ব্যবস্থা করতে হবে। অনেক শাখায় বলেন আমি এত টাকা ঋণ করছি, আমি এত টাকা ঋণ করে এই করছি। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আয় করে ব্যয় করার জন্য। মনে রাখবেন, কোনো দায়িত্বশীলকে ছাত্র মজলিসের সংবিধানের আলোকে ঋণ করে দায়িত্ব পালনের জন্য দায়িত্ব দেওয়া হয় না। কেমন? হ্যাঁ, সাময়িক কোনো কোনো ক্ষেত্রে ঋণ করা লাগতে পারে, তো সেই ঋণই আপনি করবেন যেই ঋণ আপনার মেয়াদের মধ্যে কেমন শাখা পরিচালনার মধ্যে দিয়ে আপনি শোধ করে আসতে পারবেন। অনেক দায়িত্বশীল ঋণ টিন করে টোরে মোটামুটি ওই শাখাকে ঋণগ্রস্ত জরাগ্রস্ত করে এরপরে চলে যায়। এটা সবচেয়ে তার অযোগ্যতা। যিনি আয় থেকে ব্যয় করে শাখাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, সেটাই হচ্ছে শাখা পরিচালনায় ওই দায়িত্বশীলের জন্য ভালো এবং কাঙ্ক্ষিত ভূমিকা। এবং কখনো ক্ষেত্র বিশেষে ঋণ করা নাজায়েজ না, প্রয়োজন হতে পারে, তবে অবশ্যই তাকে তার মেয়াদের মধ্যে এটা পরিশোধ করে যেতে হবে। যে ঋণ কোনো দায়িত্বশীল তার মেয়াদের মধ্যে শোধ করতে পারবেন না, তিনি দয়া করে সেই ঋণ করতে যাবেন না। এবং বায়তুল মালের ক্ষেত্রে আয় ব্যয়ের হিসাব যথাযথভাবে রাখতে হবে। বায়তুল মাল সম্পাদক, শাখার সেক্রেটারি, সভাপতি সবাই মিলে আপনাদের সংবিধান এবং কার্যপ্রণালীতে যে নিয়ম আছে এর আলোকে করতে হবে। এক্ষেত্রে দিনই আদর্শিক সাংবিধানিক নিয়ম অনুসরণ করতে হবে। শাখা পরিচালনার জন্য ভূমিকা হিসাবে দায়িত্বশীলদেরকে শাখায় সফর করতে হয়। বিশেষ করে যারা জেলা শাখায় আছেন বা অন্য শহর শাখায় আছেন, তারা উপশাখাগুলোতে সফর করা লাগে। এই সফরের যে সাংগঠনিক এবং সাংবিধানিক যে মান আছে, কার্যপ্রণালীর নিয়ম আছে, সফরে আপনি সরকারি সফরে যাচ্ছেন না, কেমন? আপনি পুলিশি সফরে যাচ্ছেন না, আপনি দিনের খাদেম হিসাবে, দায়িত্বশীল হিসাবে ওই শাখায় সফরে যাচ্ছেন। সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন সেই শাখায় গিয়ে আপনি আমি যাতে কোনো পুলিশি অথবা সরকারি আচরণ না করি, এবং সেখানে গিয়ে যাতে আসা যাওয়া, খাওয়া, ঘুমানো আর বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। সফরে গিয়ে যাওয়ার আগে ওই শাখায় আপনি কখন পুষবেন, কখন আসবেন, এটা ঠিক করবেন। ওই শাখায় যতক্ষণ থাকবেন অতক্ষণ কি প্রোগ্রাম করবেন আপনি, এটা ওইখানে পৌঁছার আগে বা যাওয়ার আগেই ঠিক করে যাবেন। অনেক দায়িত্বশীল গিয়ে এরপরে ডাকাডাকি খোঁজাখুঁজি শুরু করে, এই প্রোগ্রাম করেন, ওই প্রোগ্রাম করে, এটা না। সফরের শর্ত হচ্ছে যাওয়ার আগে বা পৌঁছার আগে যত আগে সম্ভব নির্দিষ্ট সময় আপনি যতক্ষণ সফর করবেন সেটা শাখার মান অনুযায়ী, প্রোগ্রামের প্রয়োজন অনুযায়ী কর্মসূচি আগেই ঠিক করে নেবেন, এটা লিখিত করে নেবেন। এবং পারতপক্ষে সেই পূর্ব লিখিত সফরসূচির বাইরে যাবেন না, অনিবার্য প্রয়োজন দেখা না দিলে। কখনো অনিবার্য প্রয়োজন হলে সেটা ভিন্ন, তা নাহলে পূর্ব নির্ধারিত সফরসূচির আলোকে সফর করবেন। এবং দ্বিতীয়বার যখন আপনি অথবা অন্য কেউ ওই শাখায় সফরে যাবেন, সেখানে ওই আগের সফরসূচি অথবা পরিকল্পনা আপনি গেলে এটা স্মরণ করে যাবেন বা সাথে করে নিয়ে যাবেন, অন্যরা গেলে তাকে স্মরণ করিয়ে দিবেন। এবং আপনার শাখায় আসলে কেন্দ্রের পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে জেলায়, অর্থাৎ ঊর্ধ্বতন শাখার পক্ষ থেকে অধীনস্থ যে শাখায় সফরে আসে, যারা সফরে যান তখন তাদের ওই শাখার প্রতি যা পরামর্শ তাদের খাতায় লিখিয়ে দেবেন বৈঠকের সিদ্ধান্ত আকারে। এবং পরবর্তী সফরে গিয়ে আগের সফরে কি সিদ্ধান্ত হয়েছিল, কি নির্দেশনা ছিল, কি পরামর্শ ছিল, সেটা আগে দেখে এরপর সফরের কার্যক্রম শুরু করবেন, অথবা সফরের কর্মসূচি নির্ধারণ করার আলোকেও আগের কর্মসূচিগুলো দেখে নেবেন। এরপরে হচ্ছে দুইটা বিষয়ে কথা বলে আমি শেষ করে দিচ্ছি, তা হচ্ছে সমস্যা সমাধান এবং সম্ভাবনা কাজে লাগানো। এটা হচ্ছে দায়িত্বশীলের শাখা পরিচালনায় গুরুত্বপূর্ণ দুটি কাজ। মানুষের দ্বারা পরিচালিত কাজে সমস্যা থাকতেই পারে, সমস্যা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কোনো দায়িত্বশীলের শাখা পরিচালনায় গুরুত্বপূর্ণ একটি ভূমিকা হচ্ছে তিনি যে কোনো ধরনের সমস্যা যথাযথ নিয়মে, সাংবিধানিক এবং দিনী নিয়মে সমাধানের চেষ্টা করবেন। সেক্ষেত্রে মানুষের দ্বারা পরিচালিত সম্পর্কের মধ্যে ক্ষেত্র বিশেষে দেখা যায় প্রথম যেটা ঘটে সেটা হচ্ছে পারস্পরিক সম্পর্কের অবনতি। আমি সেদিকে যাচ্ছি না, আজকে আর একটা আলোচনা আছে বোধহয় পারস্পরিক সম্পর্কের। এরপরে
সেই সমস্যা সমাধানের জন্য যিনি সমাধান করতে যাবেন, প্রথম হচ্ছে তিনি আগে প্রকৃত সমস্যাটা কি এটা আগে যথাযথভাবে জানার বা বোঝার চেষ্টা করবেন। এক্ষেত্রে তিনি কখনোই পক্ষপাতিত্বমূলক কোনো আচরণ করবেন না, অথবা আংশিক শুনেই কোনো মন্তব্য অথবা কোনো সিদ্ধান্ত দিবেন না। অর্থাৎ প্রকৃত সমস্যাটা আগে জানার এবং বোঝার চেষ্টা করবেন, এরপরে দিনই এবং সাংবিধানিক নিয়মে এটা সমাধান করবেন এবং পরবর্তীতে এটা অবজারভেশনে রাখবেন যাতে এই সমস্যাটা পুরোপুরি যায় এবং নতুন করে আর দেখা না দেয়। তা যদি না হয়, আংশিকভাবে ভাষা আপনি একপাক্ষিক হয়ে অথবা একজনের কাছ থেকে শুনেই সমাধান দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু সমস্যা সমাধান না হয় বরং আরও এটা বাড়বে। দায়িত্বশীলকে এই বিষয়ে খেয়াল রাখা দরকার। এরপরে শেষ যে কথাটা বলতে চাই তা হচ্ছে সম্ভাবনা কাজে লাগানো। আমরা যেই সমাজে কাজ করি, যেই প্রতিষ্ঠানে কাজ করি, এখানে প্রতিকূলতাই বেশি, কিন্তু এখানে কিছু সম্ভাবনাও আছে। দায়িত্বশীলের দায়িত্ব হচ্ছে, এটা কর্মীদের বা সহযোগীদের দায়িত্ব না, প্রধান যারা দায়িত্ব পালন করেন তাদের দায়িত্ব হচ্ছে যে আপনার এই এরিয়ার মধ্যে, এই সময়ের মধ্যে কি কি সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো কাজে লাগানো। এক্ষেত্রে নিজের মানের কথা আমি আগেই বলেছি, দিনী সিস্টেমের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন যাতে করে আমরা সবাই কাঙ্ক্ষিত মানের ভূমিকা রেখে শাখাসমূহ পরিচালনা করে সামগ্রিকভাবে এদেশের ইসলামী আন্দোলনের মূল ভিত্তি ছাত্র মজলিসের কাজকে আমরা মজবুত করতে পারি। আমরা যোগ্য এবং দক্ষ দায়িত্বশীল হিসাবে গড়ে উঠে সংগঠন পরিচালনায় এবং দেশ সমাজ পরিচালনায় যথাযথ ভূমিকা রেখে দুনিয়ার কল্যাণ এবং পরকালের নাজাতের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।